আমাদের আজকের অতিথি তাহিরুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আপনি এর আগেও ভূতবেলায় এসেছিলেন হ্যাঁ। এবং আপনাকে আসলে নিয়মকানুনগুলো বলতে হবে না, আমরা হ্যাঁ, হ্যাঁ। কোন ঘটনা শুনবো আজকে আপনার থেকে? এটা আমার সঙ্গেই ঘটা আর কি। জি। প্রায় 3 থেকে 4 বছর আগে হবে আমার সঙ্গে ঘটা এটা। হুম হুম। তো আমি আমার মূল ঘটনায় চলে যেতে চাচ্ছিলাম। আচ্ছা, ওকে। ঘটনাটি হচ্ছে আমি যখন প্রায় একটু 10 বছর বয়স আর কি, আমার এরকম ইয়া হবে। হ্যাঁ, তো আমি আর আমার যে একটা ফ্রেন্ড ছিল আর কি, হুম হুম। তো আমরা চিন্তা করলাম যে সবে বরাতে আমরা হচ্ছে মসজিদেই আর কি থাকবো, ওইখানেতে নামাজ পড়বো সারা রাত্রে আর কি, বাসায় যাব না। আচ্ছা। তো আমরা এইটা ভেবে আর কি আমরা গেলাম মসজিদে। আমরা এইভাবে আমি ওকে বললাম যে চল আমরা মসজিদে যাব আর কি। আচ্ছা আচ্ছা। তো আমরা গেলাম, তো ওইখানেতে নামাজ পড়লাম। ও আবার হচ্ছে সামনের কাতারে ছিল, আমি একবারে লাস্ট কাতারে দাঁড়াই পড়ছি, মানে আমার জায়গা ছিল না আর কি। আচ্ছা। তো আমরা এরকম নামাজ পড়লাম, তারপরে হচ্ছে হাদিস যেগুলো আছে এগুলো শুনলাম। তো শুনতে শুনতে প্রায় তখন 2:30 বাজে আনুমানিক। তো আমরা নামাজ পড়ার পর আমি যখন নামাজ পড়তেছি তখন সেজদা দিয়ে আমি যখন রুকুতে যাই আর কি, রুকুতে যাওয়ার সময় আমি খেয়াল করলাম যে আমার সেজদার সামনে আর কি একটা পা দেখা গেল আর কি, যে পা দেখা গেল। তো আমি ওইটা কিছু মনে না করে আমি পরবর্তীতে দাঁড়াইলাম আবার। তো দাঁড়ানোর সঙ্গেই আমাদের যে মসজিদের যে লাইট ছিল আর কি, আচ্ছা। সেইটা মানে ইলেকট্রিক মানে ওইটা কারেন্ট চলে গেছে। তো ওইখানে যে ইমার্জেন্সি যে লাইটগুলো ছিল আর কি, মানে শুধু সামনের কাতারেই আর কি জ্বলতো, ওই যে এলইডি যে লাইটগুলো ছিল, তো শেষের দিকে ছিল না, ওই কাতারের দিকে। তো আমি তো জানালার সাইডে ছিলাম, ওইখানে হালকা চাঁদের যে আলো ছিল সেগুলো আসতো আর কি। তো আসতো, আমি ওইখানেতে যখন দ্বিতীয় সেজদা দিলাম, তখন সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে আমি যখন সেজদা দিব যেখানে, সেইখানে যখন সেজদা দিই তখন একটা পা অনুভব করলাম, ঠান্ডা হিম করার মতো একটা পা অনুভব করলাম। তো ওইটা আমি কিছু মনে না করে আবার দাঁড়াই গেলাম। দাঁড়ানোর পর আমি যখন আবার রুকুতে গেছি, দেখি একটা বিশাল আর কি লম্বা কালো ছায়া আর কি আমার দিকে দাঁড়িয়ে আছে, আমি যখন সেজদা দিই তার সামনে দাঁড়িয়ে আছে। তো আমি ওইটা দেখে আরও তো একটু ভয় পেয়ে গেলাম, যে 2-3 বার হয়ে গেল আমার সঙ্গে এইরকম। তো আমি তাড়াহুড়া করে আমি নামাজটা শেষ করে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। তো এইটা ভেবে আমি বাইরে যখন বের হব, তো তখন আমার যে ফ্রেন্ডটা ছিল, তো ওকে বললাম যে চল নামাজ আর পড়বো না, ভালো লাগতেছে না, বাসায় যাব চল। তো ওকে বললাম, ও বললো যে ঠিক আছে দাঁড়া, আমি আর 2 রাকাত নামাজ পড়বো, নামাজ শেষ করে আমরা একসঙ্গে বের হই, তুই বাহিরে গেটে দাঁড়াই থাক। তো ওইভাবে বললো। তারপরে আমি যেমন কথা ও বললো, আমি তেমন ওই রকম বাহিরে গেটে দাঁড়াইছিলাম। দাঁড়াই থাকলাম প্রায় 10 মিনিট খানিক হবে। তো আমি দাঁড়াই থাকার পর ওকে আমি খুঁজতেছি, ও আসতেছে না। পরেতে আমি এখানে দাঁড়িয়ে থাকার পর আমার পিছনে আর কি একটা ঠান্ডা হাত আর কি আমার পিছনে যে ঘাড়ের উপরে এখানে হাত দিয়ে রাখছে। তো আমি ওইটা অনুভব করলাম যে এখানে কে হাত দিল, মানে অনুভব করছি। কিন্তু মানুষের যে একটা হাত কাঁধে দিলে যে বোঝা যায় যে একটা ওজন অনুভব করা যায়, যে একটা হাত কিছু একটা বা যে কোনো হোক আর কি, যেই রকম। তো ওইটা অনুভব করতেছিলাম। তো তারপরে একটা পর্যায়ে দেখি একটা বিশাল প্রায় আনুমানিক 5 ফুট 10 ইঞ্চির মতো মানুষ হবে, মানে তার গোপ ছিল আর কি প্রায় ঘন একবারে ভরা, মানে গোপ ছিল ভরা আর কি। তো সামনে যখন আসলো, সে কিন্তু আবার হাইটে আমার থেকে 1 ফুট লম্বা ছিল। তো আমাকে বললো যে তুই যা দেখেছিস সব ভুলে যা। আচ্ছা। তারপরেতে এই কথা বললো। তো আমি এখন বলতে পারতেছি না যে মানে আমি দাঁড়াই থাকতে পারছি না, আমার তো পুরা শরীর কাঁপতেছে ভয়েতে আর কি। তা আমি বলবো যে কি ভুলে যাব আমি। আচ্ছা। আমি তো এটা বলতে পারতেছিলাম না। তো আমি ওইখানেতে ওই যে বলে গেল
তারপরে আমার যে ফ্রেন্ড আসছিল ও আমাকে পিছন থেকে ডাক দিল, যে বললো এই চল, দাঁড়াইছিস কেন, আমি তো এখানে অনেকক্ষণ হলে তোর জন্য অপেক্ষা করতেছি, তুই আবার কই গেছিস। তো ও যখন এইটা ডাক দিল, ডাক দেওয়ার পরে আমি ওর দিকে যখন তাকাইছি, তো তাকানোর পর যে পিছনে যে আবার তাকাবো যে লোকটা আসলে আছে কিনা, পরে দেখি তো লোকটা তো এখান থেকে উধাও। আচ্ছা। আমাদের সেই মসজিদের বাইরে যে গেট ছিল, হ্যাঁ, সেই গেটে দুইটা রাস্তা ছিল, প্রায় অনেকটা ফাঁকা, মানে যদি কেউ হেঁটেও যায় তারপরেও তাকে 2-3 মিনিট পরেও তাকে দেখা যাবে যে সে হেঁটে যাচ্ছে। কিন্তু আমি আমার মাথা ঘুরে যে ওর দিকে কথা বলতেছিলাম, পরে আবার কিছুক্ষণ মানে 1 সেকেন্ড পরেই দেখি তো আবার সে লোক নাই, উধাও। পড়তে ওকে আর কিছু না জানিয়ে আমরা চলে যাচ্ছিলাম, তো ওর মতো বাসায় চলে গেল, আমি আমার মতো চলে আসলাম। আচ্ছা। তো আসার পর যখন সকাল হইল, তো তখন আমার একটু জ্বর জ্বর অনুভব হইলো আর কি, যে আমি কিছুই খাইলাম না সেই সময়। তো তো হচ্ছে গিয়ে ওইখানেতে তখন খাইলাম না, খাওয়ার পর আমি আবার ঘুমাই গেলাম। আমার ঘুম হয়নি, তো মানে ওইখানেতে রাত জাগার কারণে ঘুম হয়নি। তো আমি আবার ঘুম আসলাম, যখন ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা যখন হইলো, তখন তো প্রচণ্ড জ্বরে আমার মাথা ব্যথা, মানে আমি উঠতে পারতেছিলাম না। পরে আমাদের এই গ্রাম্য ডাক্তার একটা ছিল, তো তার থেকে আমার আম্মু যে ছিল ঔষধ নিয়ে আসলো, তো নিয়ে এসে আমাকে খাওয়াইলো। আমি একটু সুস্থ হইলাম, যদি একটু সুস্থ হওয়ার পরে আবার দেখি সেই জ্বর আবার শুরু হয়ে গেল, মানে ঠিক হচ্ছেই না। একটু যদি ভালো থাকে তো আবার ঘন্টাখানিক যাবে, তারপরে আবার ধীরে ধীরে আবার এইরকম যে আর সে হয়ে যায়। তো এরকম যখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার যে ফ্রেন্ডটা ছিল আর কি, হ্যাঁ, তো আমার বাসায় আসছে আমাকে রাখতে, যে বলে চল সন্ধ্যা হয়েছে আমরা একটু ঘুরে আসি। তো আমিও বললাম যে না, আমি যাইতে পারবো না, আমার তো শরীর খুব খারাপ, আমি কালকে রাত্রে ওইখান থেকে আসার পর আমি আর বিছানা থেকে উঠতেও পারতেছি না। তো আমি ওকে এরকম করে বললাম। বলার পর আমি রুমে গেলাম, ও চলে গেল, বললো যে আচ্ছা থাক, ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, তুই থাক, যেহেতু তোর সমস্যা তুই শুয়ে থাক। তো ওই চলে গেল। চলে যাওয়ার পর তখন আমি খাওয়া দাওয়া করলাম আনুমানিক 10টার ওই দিকে, মানে খাইলাম বলতে মানে খাওয়া দাওয়া তো আমার রুচি নেই যে খাবো কি। পরে 1 গ্লাস পানি আর একটাই বিস্কিট খেলাম, খেয়ে আর কি শুয়ে পড়লাম। আমার তো কিছুই ভালো লাগছে না, ঘুমো আসতেছে না, আমি এখন কী করবো। পরে এরকম চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম আমার প্রায় আনুমানিক তখন 1:30 বাজছে আর কি, ঘুম আসতেছে না এরকম। তো তখন আমার যে টিনের চাল ছিল আর কি, আমি টিনের যে ঘর থেকে ওই রকম একটা ইয়াতে থাকি, তো ওইখানেতে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে পাথর যেরকম মানে প্রথমের দিকে হচ্ছে হালকা ঝিরঝিরি টাইপের শব্দ করতো আর কি, মানে টিনের একটা চাল থেকে আরেকটা চালে যাইতো, মানে বোঝা যাইতো যে এখান থেকে এক টিনের চালা থেকে আরেক টিনের চালা মানে হাঁটাচলা করতো বা লাফালাফি করতো, হ্যাঁ এরকম শোনা যাইতো আর কি। তো আমি ওইটা দেখে আরো একটু ভয় পেয়ে গেলাম, যে সেই দিনকে আমার তো আবার হচ্ছে সেই দিনকে রাতের কথাটা আবার মনে পড়লো, যে আমাকে এসে বললো যে যা দেখেছি সব ভুলে যা। মানে স্বপ্নের মধ্যে ওই রাতেই আপনাকে? স্বপ্নের মধ্যে, হ্যাঁ স্বপ্নের মধ্যেই বলতিছে। তো আমি যখন স্বপ্নটা ভেঙে গেল, দেখলাম আমার পুরো শরীর তো ঘেমে অবস্থা খারাপ। পরে তো এমনিতে আমার জ্বর, পরে তো আমার আম্মু যে ছিল তাকে ডাকলাম, ডেকে এসে সে আমার মাথায় পানি দিল। হ্যাঁ, ইচ্ছা মতো পানি দেওয়ার পরে একটু স্বাভাবিক হইলাম। হওয়ার পর তখন শেষ প্রায় আমি যখন আবার ঘুমাইছি, সব কিছু রেডি করে পানি টানি দিয়ে আবার ঘুমাইছি, তখন আনুমানিক 4টা বাজে, সেই রাতেই আর কি 4টার সময়, 4টার সময় আর কি। তো আমি যখন ঘুমাইছি তখন আবার সেই সেম স্বপ্ন, যে আমাকে আবার সে বলতেছে যে যা হয়েছে তুই ভুলে যা। তো আমি বললাম কি, আমি আবার সেই স্বপ্নে তখন কথা বললাম যে আমি কি ভুলে যাব। বলছে তুই এই মসজিদের ভিতরে যা দেখছিস সব ভুলে যা। তো আমাকে এরকম বললো যে আমি বললাম যে না, আমি কেন ভুলে যাব, আমি তো কিছুই করিনি বা আমি কিছুই দেখিনি, ভুলে যাব কিভাবে। তো বলছে না তুই ভুলে যা, মানে বলে যে তুই এটা ভুলে যা, নয়তো তোর পরবর্তীতে সমস্যা হবে।
যেহেতু তোর সমস্যা একটু দেখা দিছে, তুই তো ঠিক মতো হাঁটতে পারতেছিস না, তোর তো অবস্থা দিন দিন খারাপ হয়ে যাবে। হুম তো আমি আর এইগুলোর কথা কাউকে বলি নাই, সেই দিনকের মতো আর কি রাতটা চলে গেল। তো পরের দিনকে সকালবেলা আমি তো আরও অবস্থা খারাপ, আমি তো তখন রাতের বেলায় বিস্কিট আর পানি খেলাম। হ্যাঁ, তো আচ্ছা। সকালবেলা তো আমি তো আর কিছুই খাইতে পারতেছিলাম না। হুম হুম হুম। তো একটা পর্যায়ে মানে এই কয়দিন তো মানে আমি ঔষধই খেলাম, ঔষধ খাওয়ার পর তো আমার তো ঠিক হচ্ছে না। পরে একটা পর্যায়ে যখন সকাল 10টা আর কি, তখন আমার আম্মু বললো যে এরকম তো কাজ হচ্ছে না, ঔষধ তো এত আমরা খাচ্ছি, কাজ হচ্ছে না, হুম হুম। তো একটা কভারেজ দেখাইলে কেমন হয়। তো আচ্ছা। যেই কথা সেই কাজ, আমাদের কভারেজকে দেখাইতে গেলে আবার কিছু নিয়ম কানুন আছে। ওই যে ঘরের যে মাটি থাকে, মেঝের যে মাটি, ওইখান থেকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে চাল নিতে হয়, তারপরে হচ্ছে 121 টাকা নিতে হয়। হুম হুম। হ্যাঁ, তো এগুলো নিয়ে আর কি চলে গেল। তো এখন কবিরাজের ওইখানে গেল, তো কবিরাজ তো আমার আম্মুকে দেখে বুঝতে পারছে যে আসলে কি সমস্যা আর কি সমস্যাগুলো হচ্ছে। ওরা তো আগে থেকেই বুঝতে পারে যে কি কি সমস্যা হইতে পারে। তো এরকম অনুভব করলো, তো আমাকে বলতেছে যে তুই ওইখানে দাঁড়া, আমি আসতেছি। আমার মানে কবিরাজের বাসায় যখন গেছি, কবিরাজ এরকম করে বাইরে বললো যে তুই এখানে দাঁড়া, আমি আসতেছি বাইরেই। হ্যাঁ, তো কবিরাজকে বলল যে এইরকম কাহিনী, মানে এতদিন থেকে জ্বর ভালো হচ্ছে না কেন, আর আমার ছেলেকে কেমন জানি যে ভয় ভয়ে সবসময় ভয় ভয়ে দেখি। তো এখন এইটার একটু দেখেন তো আমার ছেলেটাকে একটু ভালো করে, যে কি কি সমস্যা হয়েছে। কবিরাজ বলল যে সমস্যা তো অনেক হয়েছে, কিন্তু আরও আগে আসা লাগতো, এইটা অনেক দিন থেকে চলতেছে এইসব। আচ্ছা। তো এখন আমার আম্মু বলতেছে যে এগুলো অনেক দিন থেকে, এগুলো তো আমরা সব কিছুই জানি না। আমরা হচ্ছে গিয়ে আজকে 10টার ওই দিকে জানলাম একে গুরুতর অবস্থা, মানে উঠতেই পারতেছে না, কিছু খাওয়া দাওয়া করতেছে না, নিঃশ্বাস সময়তে বন্ধ হয়ে যাচ্ছে। এইগুলো দেখে আমরা আর দেরি না করে আমরা চলে আসলাম, যেহেতু ডাক্তারের ঔষধ খেয়েও কাজ হচ্ছে না। তো আমরা চলে আসার পর এরকম কবিরাজ বলতেছে যে এখানে তোর সমস্যা ও হচ্ছে সবার যে রাতের নামাজে যে গিয়েছিল, ওইখানেতে ও একটা জিনকে দেখতে পাইছিল। তো জিনটা ওকে বলছিল যে সব কিছু ভুলে যাইতে, তো ও নাকি ভুলে যায়নি। তো এইসবের কারণে ওকে আর কি এই সমস্যাগুলো ওর সঙ্গে হচ্ছে। তো আমার আম্মু বলতেছে যে এগুলো তো হচ্ছে, এগুলো তো আমাকে সে বলে নাই। তো এখন কবিরাজ বলছে যে তুমি আজকে বাসায় চলে যাও, আমি তোমার ওইখানে আমি নিজে চলে যাব, গিয়ে কিছু যে সংস্কার যে ওনাদের আছে ওগুলা নিয়ে রেডি হয়ে সে চলে আসবে ওইখানেতে। তো ওই যেমন কথা সেমন কাজ, মানে আবার উনি তারপরের দিনকে আবার চলে আসলো। এখন চলে আসলো সেই দিন আসতে আসতে 7:30টার মতো বাজলো রাত। পরে ওনাদের যে কিছু জিনিসপত্র লাগে ওগুলান করতে আর কি, তো সেগুলা রেডি করতে করতে 9:30টার ওই দিকে বেজে গেল। তো সব কিছু রেডি করে আমাকে ওইখানে একটা গোল বৃত্ত করে দিল একটা লোহার ইয়া দিয়ে। তো এখানে আমাকে বসানো হইল। হ্যাঁ, বসানো হইল। তো বসে তারপরে যে কবিরাজ যে ছিল উনি ওইখানে আমার সামনে দাঁড়াইছিল। তো উনি নিজেই একা একা কি যেন করতেছে, এগুলো সব কিন্তু আমার আবার পরবর্তীতে শোনা আর কি, যে আমার সামনে এইরকম হচ্ছে। তো উনি এরকম মন্ত্র করতেছে, আর সরিষার তেল আর কি 1 চামচ, তো ওইটা নিল, ওইটাতে নিয়ে কি যেন পড়তেছিল। ওগুলো তো আমাদের জানবো না আর বলবেও না। তো কি যেন পড়তেছিল, পড়ার পর আমার শরীরে আর কি ছিটাই দেয়। তখন আমার তো হুঁশ ছিল না, তো আমি ওইখানেতে তখন লাফ দিয়ে উঠি, যে আমার তো হুঁশ ছিল না, লাফ দিয়ে উঠি। তখন ওই জিনটাকে আমার উপরে হাজির করানো হয়। হ্যাঁ, তো হাজির করানো হয়। তো জিনটা বলে উঠলো যে কে তুই আমাকে বিরক্ত করতেছিস কেন? তো ওই কবিরাজ বলল যে তুই কে, তোর পুরো নাম ঠিকানা বল, কেন তুই এখানে আসছিস আর একে কেন ধরছিস? তো এখন
জিন বলতেছে যে আমাকে ভালো লাগছে, আমি একে ধরছি আর একে আমি ছাড়বো না, তোর চলে যা এখান থেকে, তুই কিছু করা লাগবে না, আমি আমার মতো করে চলি, তোর কিছু করা লাগবে না, চলে যা। তো কবিরাজ বলতেছে যে আমি চলে যাবো, আমি কি চলে যাওয়ার জন্য এখানে আসছি? তো এখন জিনটা বলতেছে যে হ্যাঁ তুই চলে যা, নয়তো তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তোর বাসাতেও ক্ষতি হবে, প্লাস তুই যে এখান থেকে যাইতে পারবি কি না এটাও অনেক সন্দেহ আছে। তো কবিরাজ বলতেছে যে আচ্ছা তোর এত বড় সাহস, তুই আমাকে বাসা অবধি যাইতে দিবি না, তো দেখা তোর ক্ষমতা কি আছে। তো কবিরাজ এইভাবে মানে এই বললো আর কি, বলে ওইখানেতে এই যে আমার উপরে আর কি সরিষার যে তেল মানে যে ছিল ওইটাতে একটু ছিটা দিল, তখন লাফ দিয়ে আবার উঠে জিনটা বলল যে যে কি হয়েছে তোর, কি চাস, এখনো ভালো বলতেছি, তুই এখান থেকে চলে যা, আমাকে বিরক্ত করিস না, আমি এর সঙ্গে অনেক দিন হলে আসি এবং থাকবো, এবং আর বেশ কিছুদিন পরে আমার সময় হবে, আমি ওকে নিয়ে যাব। আচ্ছা, তোরা কি করতে পারিস কর গিয়ে। মানে এই কথাগুলো সেই মানে কবিরাজ বা তান্ত্রিক ওনার সাথে, না এগুলো জিন বলতিছে, সেই জিনটাকে তান্ত্রিককে বলছিল। হ্যাঁ, তো তান্ত্রিক বলতিছে ওই যে আর কি কবিরাজ, হ্যাঁ উনি বলতেছে যে আমি তোকে এখনো ভালো ভালো বলতেছি, তুই ওকে ছেড়ে চলে যা, পরে আমাকে নয়তো অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে তোকে এখান থেকে ছাড়ানোর জন্য। তো এখন জিন বলতেছে তুই কি পারিস কর, আমি তো তোকে আগেই বলছি, তোর যদি কোনো ক্ষমতা থাকে তুই আমাকে এখান থেকে তাড়াইতে পারলে তাড়া, আর নয়তো যদি না তাড়াইতে পারিস তাহলে তুই এখান থেকে, ওই যে বললাম, তুই এখান থেকে বাসা অবধি যাইতে পারবি কিনা সন্দেহ আছে, এবং তোর বাসায় যে ছেলে মেয়ে আছে এদেরকে সমস্যা হবে, আচ্ছা খাইতে পারবে না, মানে কবিরাজকে সে ভয় দেখাচ্ছিল আর কি। তো কবিরাজ সবকিছু রেডি করে আরো একটু মন্ত্রতন্ত্র পড়লো, পড়ার পর হচ্ছে গিয়ে যখন ফু দিল তখন ও লাফ দিয়ে উঠলো আর কি, তখন বললো যে এখনো তো আবারও আমি বলতেছি, তোর নাম ঠিকানা, তুই কোথা থেকে এসেছিস সব খুলে বল। আচ্ছা, তো এখন ও একটু ঘাবড়ে গেছে, যে ওর বুঝতে পারছে যে কিছু আসলে ওর একটু শক্তি আছে, কবিরাজের শক্তি আছে। তো পরে বললো নাম ঠিকানা বললো, যে ওই কই থেকে আসছে আর কেন ধরছে এগুলো বললো, ওর নাম ঠিকানা বললো, কিন্তু ও ছেড়ে চলে যাবে না, বলছে যে আমি বললাম আমি কই থেকে আসছি, কোথা থেকে আসছি, আমি এগুলো বললাম, কিন্তু আমি একে ছেড়ে চলে যাব না। তো এই বলে আর কি কবিরাজকে শেষ করলো, কিন্তু কবিরাজ তো রেগে মেগে তো সেই যে কেন তুই ছেড়ে চলে যাবি না, সমস্যা কি তোর, আর ওকে ছেড়ে যাবি না কেন। তো জিন বলছে যে না, ও আমার একটা ভালো লাগছে, ওকে আমি নিয়ে যাব। তো কবিরাজ তারপরে অনেক মন্ত্র পড়ে একটা ফু দিল, তখন ফু দিয়ে ও তখন রাজি হয়ে গেল যে চলে যাবে। এখন কবিরাজ বললো যে তুই চলে যাবি, আসলে কি চলে যাবি নাকি মিথ্যা বলতেছিস। ও বলতেছে না চলে যাব। এখন তারপর কবিরাজ বলতেছে তুই যে চলে যাবি, তোর যে নবীজি যে ছিল তার কসম দিয়ে তুই চলে যাবি। আচ্ছা, তার যে পয়গাম্বার যে আংটি যে কি যেন বলে আর কি, হ্যাঁ, তো ওইটার কসম দিয়ে ওইটার ভিতর দিয়ে তুই চলে যাবি। তখন তো কথা বলে না, যে চলে যাবে, যে ওইটার কসম দিয়ে সে চলে যাবে, কিন্তু কথা বলে না। তখন তো সবাই বুঝতে পারছে যে হ্যাঁ এর শুধু মুখের কথা বলতেছে যে চলে যাবে, কিন্তু ও যখন কসম দেওয়া হলো তখন কথা বললো না। তখন জিন ও বললো যে তোর যদি ওইটা কসম বাদ দিয়ে তুই অন্য কোনো কসম থাকলে বল, আমি রাজি আছি। তো কবিরাজ বলতেছে না না এইরকম হবে না, তুই যদি ওইটার কসম দিয়ে চলে যাস তাহলে আমি তো এখান থেকে ছেড়ে দেবো, নয়তো এই যে আমার সঙ্গে করে আমি বোতল নিয়ে আসছি, এই বোতলে তোকে আমি ভরাবো। আচ্ছা, তো বলতেছে না না আমি চলে যাব। তো বললো যে কসম, আবার ওই কসমের কথা বললো যে তুই আংটির কসম দিয়ে ওটার ভিতর দিয়ে তুই চলে যাবি। তো রাজি না, ও রেগে মেগে আগুন, মানে কবিরাজকে গলা চেপে ধরবে এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, কবিরাজ তো তখন আরো তীব্র আর কি প্রস্তুতি নিল যে একে আমি আসলে বোতলবন্দি করব। হ্যাঁ বোতলবন্দি করবো, হ্যাঁ। তো কবিরাজ যখন আরো একটু প্রচন্ড প্রহার করলো, তখন ও বুঝতে পারলো যে হ্যাঁ আমি রাজি আছি, আমি চলে যাবো, তবে আমার কিছু শর্ত আছে এবং কিছু সময় দেবো, এই সময়ের মধ্যে করতে হবে, নয়তো এইটা কোনো কাজ হবে না, আমি আবার ফিরে আসবো।
তো বললো যে ঠিক একটা সময় যখন প্রথম মসজিদের আজান হবে হুম হুম সেই সময়তে আমাদের এইদিকে যে একটা মসজিদ ছিল আর কি, বড় মসজিদ, সব থেকে অনেক বড় ইমাম আর কি, ওইখান থেকে পড়াইতো, নামাজ পড়াইতো। তো ওইখানে গিয়ে আর কি ওই যে প্রথম যে কলের যে পানি, সেই পানি নিয়ে এসে একে খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা এবং খাওয়াতে হবে, এবং নামাজের যে সময়টা, এই সময়টা পার করা যাবে না, অর্থাৎ 1:30টার কথা বলছে, যে 1:30টার ভিতরে ওকে খাওয়াতে হবে। যদি না খাওয়াইতে পারিস, পরবর্তীতে আমি এসে কাউকে কিছু বলবো না, সোজা এসে নিয়ে যাব। হুম হুম মানে জিন বলছে এরকম করে। আচ্ছা আচ্ছা তো এইরকম আর কি বললো, হুম হুম কবিরাজ বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এটা মেনে নিব, আর কোনো শর্ত আছে? হুম হুম তো জিন বললো হ্যাঁ অবশ্যই, আমি তো কেবল একটা বললাম, ওকে 4টা শর্ত বল, 4টা বলবো, এর ভিতরে 4টাই করতে হবে সময় মতো, নয়তো আমি আবার ফিরে আসব। বললো যে 12টা মসজিদের পানি নিয়ে আসতে হবে, মানে 12টা মসজিদের টিউবওয়েলের পানি নিয়ে আসতে হবে একসঙ্গে। আচ্ছা আচ্ছা এবং এটা কি একজন ব্যক্তি আনবে নাকি? হ্যাঁ, একজনই নিয়ে আসবে, মানে যে কালেক্ট করবে সে একজনই নিয়ে আসবে। হুম হুম তারপরে হচ্ছে গিয়ে 7টা নদীর পানি নিয়ে আসতে হবে, হুম একটা বোতলে ভরে একটু একটু করে 7টা নদীর পানি নিয়ে আসতে হবে। তো এইভাবে মানে যে নিয়ে আসবে সে কিন্তু নদীর পানিও নিয়ে আসবে, হুম হুম সে নদীর পানি নিয়ে আসবে। এবং আবার হচ্ছে গিয়ে নদীর যে ছোটোখাটো মানে নালা যে এইরকম হবে না, মানে যেগুলো জীবন্ত নদী আর কি, মানে পানি সবসময় আর কি থাকে, এইরকম যেগুলো আছে এগুলো থেকে নিয়ে আসতে হবে। আর হচ্ছে গিয়ে সবগুলো নিয়ে আসতে হবে একদিনেই। আচ্ছা একদিনের মধ্যে হ্যাঁ, নিয়ে আসতে হবে। একদিনের মধ্যে নিয়ে আসতে হবে। তখন ওইটার সময় দিছিল 1.5 ঘন্টার মতো, আর এইটার সময় দিছে পুরো একদিন, মানে 7টা নদীর পানি নিয়ে আসতে হবে একদিনই। এটা কিভাবে সম্ভব? আমার এখন হ্যাঁ, বললাম তো, সে শর্ত যে 4টা, আচ্ছা 4টা তো আর যে সে জেনে শুনে আর হুম 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 সহজ করে দিবে না। জি জি এরকম বললো যে এরকম 7টা নদীর পানি নিয়ে আসতে হবে, নিয়ে এসে একখানে করে হুম হুম ওকে খাওয়াতে হবে, আর আচ্ছা খাওয়াতে হবে এবং গোসল করাইতে হবে। হুম 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 তো এইরকম যদি ও 1 মাস করে, 1 মাস করলে এইগুলো সব থাকবে না, সব চলে যাবে, মানে নদীর পানিতে গোসল, নদীর পানি, আর হ্যাঁ ওই যে মসজিদের পানি বললাম না, এই মসজিদের পানি সহ এই নদীর পানি সহ একসঙ্গে মিক্স করে খাওয়াইতে হবে, প্লাস হচ্ছে গোসল করাইতে হবে, মানে একটা বালতিতে নিয়ে ওর ভিতরে কিছু হালকা হালকা দিয়ে আর কি 1 মাস এরকম করতে হবে। আচ্ছা 1 মাস এইরকম করতে হবে। এরকম যদি ও রেগুলারলি করে তাহলে ঠিক হয়ে যাবে, নয়তো আবার আগের মতো হয়ে যাবে। আগের মতো হয়েছে আচ্ছা আচ্ছা তারপর একটা পর্যায়ে সে রাজি হয়ে গেল, বলল, তারপরে কবিরাজ বলল যে যে সবই ঠিক আছে, কিন্তু ওই যে একজন ব্যক্তি 7টা নদী থেকে পানি আনা কখনো সম্ভব না, তুমি এইটা ছাড়া তো আমরা সবগুলোতে আমরা রাজি আছি। হুম হুম আচ্ছা আচ্ছা। তো এরকম জিন যখন বললো যে না আমার এটা করতে হবে, এটা ফার্স্ট, এটা করতেই হবে, তো জিন বললো যে না এটা আমার করতেই হবে। পরবর্তীতে আবার কবিরাজ বললো যে না, এটা বাদ দিয়ে যদি অন্য কোনো সত্য থাকে আমরা রাজি আছি। না, এটা কিন্তু আসলে অনেক কঠিন একটা শর্ত ছিল হ্যাঁ, যে হ্যাঁ। অল্প একটা সময়ের মধ্যে 1.5 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে এইখানেতে আবার জিন যে ও আবার উত্তেজিত হয়ে গেছে, না আমার এইটাই লাগবে, এটা ছাড়া আমি রাজি হব না। হুম হুম তো কবিরাজ যখন সে উত্তেজিত হয়ে কবিরাজকে আবার যখন গলা চিপে ধরবে, যে বললো যে না আমার এইটা সত্য লাগবে, এটা করতেই হবে, হুম তখন কবিরাজ রেগে মেগে তখন আবার মানে একটু সাইডে সরে গিয়ে তখন আবার যে ওই সরিষার তেল আছে, যেটা আমরা প্রথমে বলছিলাম যে ওইটাতে মন্ত্র পড়ে আর কি, যখন ওর উপরে ফুঁক দেয়, হুম হুম যখন ওর উপরে ফুঁক দেয় তখন ও উত্তেজিত হয়ে যায় আবার, মানে ওই যে একটা গোল দাগের ভিতরে বসানো হয়েছে না, মানে ওইখান থেকে সে বার হতে চাচ্ছে কিন্তু বার হতে পারতেছে না। পারবে না মানে অলৌকিকভাবে সে মানে বাধা দিচ্ছে আর কি, আচ্ছা বার হতে পারতেছে না। তো এখন কবিরা যখন ওই যে ঝাড়ু না কি জানো, হ্যাঁ ঝাড়ু, হ্যাঁ ওই ঝাড়ুতে যখন আঘাত করলো আর কি, হুম হুম
আঘাত করার পর বললো যে হ্যাঁ আমি রাজি আছি, আমি আরেকটা শর্ত দিব, এটাতে যদি মানে তাহলে আমি ছেড়ে দেবো। হুম হুম। তারপরেতে যখন ওই জিন বললো যে হ্যাঁ আমি আরেকটা শর্ত দিব, সেটা হচ্ছে গিয়ে 3টা পাঠা আছে, 3টা পাঠা মানে জবাই করে দিতে হবে আর কি, মানে শ্মশানে গিয়ে জবাই করে দিতে হবে, জবাই করে আর কি নিয়ে এসে মাংস এনে খিচুড়ি করে মসজিদে খাওয়াইতে হবে। যদি 7টা মসজিদে খাওয়াইতে হবে, 3টা পাঠা মানে সবগুলো এক মিক্স করে আলাদা করে খিচুড়ির সঙ্গে একসঙ্গে দিয়ে আর কি দিতে হবে, আচ্ছা। শুক্রবারে দিতে হবে। যদি দিতে পারিস তাহলে হুম আর কি আমি এই শর্তে রাজি হব। হুম। হ্যাঁ, তো কবিরাজ বললো যে 3টা পাঠা এটা তো অনেক বেশি হয়ে যায়, এদের পক্ষে তো এটা দেওয়া কখনো সম্ভব না। তুমি ওরা বড় জোর একটা দিতে পারবে, হুম হুম। 3টা কখনো এদের পক্ষে পসিবল না। তুমি যদি চাও আমরা একটা করে 7টা মসজিদেই দিব। হুম। এতেও তো জিনের তো আবার সেই রাগ যে আমি তো বেশি কিছু বলিনি, Just আবার 3টা বারবার শর্ত পরিবর্তন হ্যাঁ, করতে বলছে। বারবার আমার সত্য দিচ্ছে, আমি বারবার ভাঙতে পারবো না, যদি পারিস তাহলে বল, না হইতে আমি চলে যাচ্ছি, আমাকে তুই আটকাতে পারবি না, নয়তো আমার যেখানে আরো সঙ্গী আছে আমি তাদেরকে রাখবো, পরে তুই থাকতে পারবি না, এইখানেতে আশেপাশে যারা আছে তারাও থাকতে পারবে না। হ্যাঁ, তো কবিরাজ বলল যে না না এটা কখনো সম্ভব না, ওরা বড়জোর একটাই দিতে পারবে, তারপরেও যদি ধার দেনা করে, গরিব মানুষ ধার দ্বারা করে বড়জোর 2টা দিতে পারবে আর কি। যদি হয় তাহলে আমরা রাজি আছি, আমরা দিব, হুম 2টা জবাই করে আলাদা আলাদা করে দিব। তো বলতেছে যে না, তখন কথা বলতেছে না, চুপ করে আছে, হুম হুম। কথা বলতেছে না। তো কবিরাজ তো আবার বুঝতে পারছে না এ তো রাজি হবে না। হুম হুম। পরে তো যখন আরেকটু মন্ত্র যে পড়া তেল, সেই তেল যখন গায়ের উপরে ছিটা মারে ওর, তখন ও আবার লাফ দিয়ে ওঠে, লাফ দিয়ে উঠে বলতেছে হ্যাঁ বল কি বলতেছিল, আমি শুনি না, আমি আমার সঙ্গীতের সঙ্গে কথা বলতেছিলাম যে আসলেই এটা নেওয়া যায় কি না, 2টার কথা বলছে, আমি এই বিষয়ে কথা বললাম। হুম হুম। তো সবাই বলল যে আমার যে সঙ্গী ছিল ওরা তো রাজি হবে না, 2টা নিবে না, ওরা 3টার কথা বলছে, আমিও সেই 3টা মেনেই বলছি, 3টাতে স্যার কখনো রাজি হবে না। রাজি হবে না। আচ্ছা। তো আচ্ছা, কবিরাজ তখন যেই বলছে যে সঙ্গীতের কথা, হ্যাঁ, তো এখন কবিরাজ এটার মাথায় ইয়া করে নিয়ে বললো যে তুমি একটু ঠান্ডা মাথায় বললো তখন যে তুমি একটু বলো দেখো রাজি হয়ে কিনা ওরা। তো ওরতে যে জিনের যে সর্দার ছিল, তো এখন এই জিন আবার সর্দারকে ডেকে নিয়ে আসতে বললো যে তুই, আমি আমার সর্দারকে নিয়ে আসতেছি এইখানে, তুই কথা বল, হুম হুম। তার সঙ্গে কথা বল, যদি তার সঙ্গে যদি তাই সে যদি রাজি হয় তাহলে আমি রাজি আছি, আমি আমার কোনো ইয়া নেই, আপত্তি নেই। হ্যাঁ আপত্তি নেই। হুম হুম হুম। তো সে চলে গেল, সে চলে যাওয়ার পর মিনিট 2 হবে আর কি, হুম হুম। মানে ওইভাবে বসে আছে, সে আসতেছে। কবিরাজ বললো যে আচ্ছা ঠিক আছে তুই চলে যা, আমি আমার ওই সর্দারজিনকে পাঠাই দিচ্ছি। আচ্ছা। তো সর্দারজিন আসলো, সে একটা লম্বা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম। তারপরে কবিরাজও সালামের উত্তর দিল। হুম হুম। তো উত্তর দিয়ে বলল যে আমি হচ্ছে, এরা তো অনেক গরিব মানুষ, যেহেতু আপনার সঙ্গী আপনাদের সব কিছুই বলছে, আপনারা তো সবই জানেন, তো এরা তো দিতে পারবে না। এখন আপনার যে ওই জিন, উনি তো মানে অনেক ইয়ার ভিতরে ফেলাই দিছে যে এনে তো দিতে পারবে না, অযথা ওইটা নিয়ে সে হয়রানি একটা আর জোরপূর্বক কথাবার্তা বলতেছে। হুম হুম। তো আবার ওই সর্দার যে জিনটা ছিল ওইটা ভালো ছিল আর কি। আচ্ছা। তো উনি রাজি হয়ে যান এই বিষয়টাতে। উনি মানে কবিরাজ মনে হচ্ছে যে হ্যাঁ না কিছু বলে হয়ে যাবে আর কি। তো উনিও প্রথমে এসে বললো যে না আসলে এটা হবে না, আমরা 3টার কথা বলছি, আমরা 3টা হইলে ওকে ছেড়ে দেবো, নয়তো আমরা ছাড়বো না। তো কবিরাজ বললো যে না না, ওরা একটা দিতে পারতো কিন্তু আমার জোরাজুরিতে ওরা বড় জোর ধার দেনা করে আরেকটা দিতে পারবে। তো এই বললে আমি তাও আমার
জোরেতে আর কি আমি ওদেরকে রাজি করাইলাম। এখন ওরা তো 3টা দিতে পারবে না, 3টা দেওয়া তো কোনো সম্ভব না। যদি হয় তাহলে আমরা রাজি আছি, আমরা দিয়ে দেব। তো এখন ওই জিনের যে সর্দার, উনি বলতেছে যে আমি একটু ভাবি। উনিও আবার কথা বললো, উনি সর্দার, উনি সবাইকে এখান থেকে মানে যার উপরে ভরণ করা হয়েছিল না, সে মিনিট 2 মতো বসেছিল। বললো যে আমি একটু আসি, এখানে ওয়েট কর। তো ওই রকম বললো। বলার পর সবার সঙ্গে ডিসকাস করে ওই জিনের যে সর্দার উনি চলে আসলো। আসিয়ে মানে এসে বলল যে আচ্ছা আমি রাজি আছি, আমি সবার সঙ্গে কথা বলে আসলাম যে হ্যাঁ সবাই রাজি আছে। তবে মানে শুক্রবারে যে সময় দেওয়া হয়েছিল, মানে নামাজের 12টার মধ্যেই যেন যে 7টা মসজিদের কথা বলা হয়েছিল, সব কিছু যেন সেখানে সময় মতো পৌঁছে যায়। ওইখানে পৌঁছে যায়। আর আমাদের যে সঙ্গীগুলো আছে, আমাদের যে সঙ্গী যারা একসঙ্গে আমাদের থাকে জিনেরা, সবাই এসে ছোট বাচ্চাদের রূপ ধরে আর কি এসে সেগুলো খেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কবিরাজকেই সব বললো। তো কবিরাজ বললো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজি হওয়ার জন্য। তো কবিরাজ যখন এগুলান ওই আমার ওনার পাশে যখন ছিল, ওই যে মানে তার যে আম্মু ছিল, সে কিন্তু সব শুনতেছিল। তো শুনে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা সব কিছু সময় মতো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো যে বললো আর কি তেমন সব মতো কাজ করলো আর কি। তো কাজ করে আর কি সব কিছু শুক্রবার যখন তারপরে আসছিল, যে পরে ওই শুক্রবারে এসে তখন সব কিছু সময় মতো দেওয়ার পরে আর কি একটা তাবিজ দিয়ে যাওয়ার পরে কবিরাজনের তাবিজ দিয়ে যায়। তো ওই তাবিজেই সুস্থ হয়ে গেছে, তারপরেতে আর কখনো সমস্যা হয়নি। তাহিরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বেশ লম্বা একটা ঘটনা এবং চমৎকার একটা বাস্তবমুখী একটা ঘটনা আমাদেরকে শোনালেন। এবং আসলেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো হয় যখন মানে জিন জাতীয় বা ভৌতিক কোনো বিষয় হয়। আপনি যখন কোনো কবিরাজ বা বড় কোনো আলেম এর কাছে যাবেন, যখন জিন হাজির করা হয়, এটাকে সম্ভবত পাতা নামানো বা এই ধরনের কথা বলে। তো তখন দেখা যায় যে সেই সব মানে জিন যারা ভর করে যে সেই পাতার উপরে উদ্ভট কিছু কি বলে চ্যালেঞ্জ বা অপশন দেয় যে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। যেমন যে 7টা মসজিদ থেকে পানি নিয়ে আসতে হবে। এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, যে আসলে একজনকে কখনো সম্ভব না যে 7টা। হচ্ছে bhut.sharabela@gmail.com। আমি স্পেলিংটি অর্থাৎ বানানটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন মিজান ইসলাম। রাতুল ভাই, আপনি যদি বলেন আমি কমেন্ট বক্সে একটি ছোট্ট ঘটনা পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, ইমেল পাঠাতে ওনার সমস্যা হচ্ছিল। আমি মেইল অ্যাড্রেসটি আরও একবার বলছি, BHOOT.SARABELA@gmail.com। আর এরপরে দেখতে পাচ্ছি নবনী ইসলাম লিখেছেন, আবারও লিখেছিলেন আমাদেরকে আরিফুল ইসলাম ভাই যে আরিয়ান ভাইয়ের ঘটনাটা অসাধারণ ছিল, লেখার ধরন চমৎকার। আমরা আরও ঘটনা শুনতে চাই, আরও ঘটনা চাই আরিয়ান খন্দকার ভাইয়ের কাছ থেকে। উনি প্রথম মেইলটির কথা বলেছেন। এরপর লিখেছিলেন শেখ ফরিদ হাসান, SM সুফিয়ান ছিলেন আমাদের সাথে দিনাজপুর থেকে খন্দকার মেহেদি হাসান মানো। মিজান ইসলাম লিখেছিলেন যে রাতুল ভাই, উনি আবারও সেই ঘটনা পাঠাতে চেয়েছেন। নাহিদ ইসলাম লিখেছিলেন আমাদেরকে। মেহেদি হাসান লিখেছেন থানাপাড়া থেকে, পূর্ব রাধাকৃষ্ণপুর থেকে শুনছেন আমাদেরকে নাহিদ, অনেক শুভকামনা। সাভার থেকে আমাদেরকে লিখেছিলেন আলেফা খন্দকার। মেহেদি হাসান লিখেছেন যে আমার পুরো পরিবার মিলে শুনছি ভাইয়া, বেশ ভয় লাগছে। অনেক ধন্যবাদ, আপনাদের পরিবারের সকলের জন্য শুভকামনা। সাগর লিখেছিলেন আমাদেরকে। সাদেদ লিখেছেন ভূতবালা শোনা অনেকদিন হয়, আজকে প্রথম কমেন্ট করলাম। জাহিদুল ইসলাম বরকত ভাই আমাদেরকে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে প্রথম মেইলটি অনেক ভয়ানক ছিল, এক কথায় আমাদের লেখা আছে ঘটনাকেও হার মানিয়ে দিয়েছে। বরকত ভাই কমেন্ট করেছে। আসলে আমি আসলে জাজ করতে চাচ্ছি না, আপনাদের প্রত্যেকের লেখায় অনেক সুন্দর। অনেক ধন্যবাদ বরকত ভাই, আপনাদের সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। মিজান আবারও লিখেছিলেন, ওনার সেই ছোট্ট ঘটনা পাঠাতে চান। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে সোয়েব ইসলাম,
লাজিম আকন্দ ছিলেন, উনি গোরাউন বাজার থেকে লিখেছিলেন আমাদেরকে। ওনারা 3 বন্ধু আমাদেরকে শুনছেন। জয়জিৎ বর্মন লিখেছেন অনেকদিন পর লাইভে এলাম। আতিক মিয়া লিখেছিলেন উত্তর ধানঘোড়া থেকে। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন শোয়েব আবারও। আসওয়াদ হাসান লিখেছিলেন, আমার নাম আসওয়াদ, নামটা একটু বলবেন প্লিজ। অবশ্যই আসওয়াদ, আপনার নামটি বলেছি। এরপর দেখতে পাচ্ছি তাওহিদ ইসলাম রাতুল ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। অলিউল্লাহ লিখেছিলেন আমি নর্থ কোরিয়া থেকে দেখছি। আতিক মিয়া লিখেছিলেন যে লাইট অফ